উড়িষ্যা তো চলে এসেছি, কিন্তু আমরা এখন বরকুলে চলে এসেছি। আর বরকুল বাঁদিকেই পড়বে, কিন্তু আমরা বাঁদিকে ঢুকলাম না, কারণ আমাদের যাত্রা হচ্ছে, মানে গন্তব্য হচ্ছে ভাইজ্যাগ। 2021 সালে পাহাড় বা সমুদ্র কোনোটাই ঘুরতে যাওয়া হয়নি, অথচ ইচ্ছে করছিল গাড়ি চালিয়ে দূরে কোথাও ঘুরে আসি। তাই ভাবলাম এইবার আমরা ঘুরতে যাব এমন একটা জায়গায় যেখানে পাহাড় সমুদ্র সব একসাথে আছে। শহর চিরে নীলগিরি পর্বতমালা, বিস্তার তার দক্ষিণ থেকে পশ্চিমে, পাহাড়ের পর পাহাড়, পূব জুড়ে বঙ্গোপসাগর। কেউ বলে বিশাখাপত্তনম, কেউ বা বলেন ওয়ালটেয়ার, আবার অনেকে বলে থাকে ভাইজ্যাগ। আর আমার ক্যামেরার ব্যাগ এখানে ঢুকে গেল। আর এই আছে আমার অ্যামাজন বেসিক্সের টায়ার ইনফ্লেটার। তো মোটামুটি সবটাই গোছানো হয়ে গেছে। তো আপনারা মোটামুটি সবাই জানেন যে গাড়ি নিয়ে বেরোবার আগে কিংবা লং রুটে যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস সবসময় সঙ্গে রাখা উচিত। তো আমিও সেই ডকুমেন্টগুলো আমার কাছে রেখেছি, যেমন গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারের জেরক্সটা রেখে দিয়েছি, এবং অরিজিনালটাও আছে আমার কাছে, 1 কপি জেরক্স আছে। রোড ট্যাক্সের যে কাগজপত্র, সেই কাগজপত্রটাও রেখে দিয়েছি একটা, এটা রাখা অত্যন্ত জরুরি। গাড়ির যে ইন্স্যুরেন্স আছে, সেই ইন্স্যুরেন্সটাও আমি রেখে দিয়েছি আমার কাছে। পলিউশনেরও কাগজ আমার কাছে রাখা আছে। এটা এটা তো 12 জুন 2021-এ ল্যাপস করে গেছে। এটা হচ্ছে জুন 2022 এই পলিউশন সার্টিফিকেটটা আমি রেখে দিয়েছি। আপনারা অনেক সময় বলবেন যে পুরনো পলিউশন সার্টিফিকেট রাখা উচিত কিনা, কিন্তু আমার অ্যাডভাইস হচ্ছে যে পুরনো সার্টিফিকেট বা পলিউশন সার্টিফিকেট সবসময় আপনার কাছে রাখবেন। কারণ কোনো কালে যদি আপনাকে কোনো কেস দিয়ে দেয় যে আপনি পলিউশন ক্যারি করছিলেন না 2020 সালের অত ওই মাসে বা ওই দিনে, তখন আপনি দেখাতে পারবেন যে আমার কাছে পলিউশন সার্টিফিকেট অলরেডি ছিল। লাগেজ গোছানো হয়ে গেল আর পেপারও গোছানো হয়ে গেল। আমরা আজকে রাত্রিবেলা বেরোবো, এখন বাজে 8:45 বেজে গেছে। তো 8:15-র মধ্যে আমরা কলকাতা থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা প্রথম পৌঁছবো মেদিনীপুরে থাকবো আজকের রাতটা। দিয়ে কালকে ভোরবেলা, মানে আর্লি ইন দ্য মর্নিং বলতে পারেন, সূর্য ওঠার অনেক আগেই আমরা বেরিয়ে যাব। টার্গেট হচ্ছে ভাইজ্যাগ। I'm distracted and I don't know what to do. Each time I try to get past it. তো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। সেকেন্ড হুগলি ব্রিজও পেরিয়ে গেলাম, মানে হ্যাসেল ফ্রি, মোটামুটি ফাঁকাই আছে রাস্তা। শুনছি তো উড়িষ্যার দিকে কিছুটা ঝড়ও হচ্ছে, অন্ধ্রপ্রদেশের দিকেও ঝড় হতে পারে। তো সেই জন্যে দেখা যাক কতটা কি যেতে পারি, কতটা কি এগোতে পারি। খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। রাত্রির হয়ে গেছে, এখন অলরেডি বেজে গেছে 8:50। ফ্রেশ ফুড হোটেলের সামনে আমরা এখন এসে দাঁড়িয়েছি। এটা কোলাঘাটে। সামান্য একটু কফি টফি খাবো, তারপর এখান থেকে কফি টফি খেয়ে কিছু পকোড়া টকোড়া অর্ডার করেছি। অর্ডার করে খেয়ে বেরোবো, গরম গরম পকোড়া। আর যেহেতু এখানটা বেশ ঠান্ডা আছে, মানে কোলাঘাট যেহেতু পেরিয়ে গেলাম, বেশ ঠান্ডা লাগছে জায়গাটা। তো সাধারণ একটা গেঞ্জি পরে আছি, কিন্তু তাও অতটা অসুবিধা হচ্ছে না। গরম গরম পকোড়া অতীব সুস্বাদু, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগছে খেতে। So much I don't know. I lost count, I'm a sense.
কোলাঘাট থেকে বেরিয়ে পড়লাম, এবার সোজা মেদিনীপুর। আর কিছুটা হয়তো আধ ঘন্টা চললেই মেদিনীপুর পৌঁছে যাব। আর যত আমরা মেদিনীপুরের দিকে অ্যাপ্রোচ করতে থাকছি, রাস্তায় কিন্তু আলোর পরিমাণ কমেও যাচ্ছে, এবং তাই এখন হেডলাইটই ভরসা। আপার ডিপার মানে হাই বিমে গাড়ি চালাচ্ছি এখন। রাস্তাটার ভিউটা মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে, তবে এখন বসে বসে বোর লাগছে গাড়ি চালাতে চালাতে, তাই করছি। কবিতা কবিতা বলবি নাকি? একটা বলবি? When iodine is given to starch with the help of a dropper like a वाह वाह sac, वाह वाह, when क्या the बात है, color changes into blue-black. क्या बात है इरशाद, वाह वाह क्या बात है। একটা হিন্দির জানি, हम जा रहे हैं मेदिनीपुर यहाँ से, पर लौटेंगे कहाँ से? लौटेंगे हम यहीं से बबुआ, लौटेंगे हम यहीं से। पर ये तो वन वे है ये वाला, तो उस तरफ दूसरा वो है, ठीक हम से। उसी तरफ से वापस लौटेगा। গুড মর্নিং। কালকে অনেক রাত্রিবেলা হয়ে গেছে, পড়ছির মামার বাড়িতে আসতে। কালকে কিছু খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, 12টা বেজে গেছিলো। আজকে সকাল সকাল উঠে পড়েছি, যদিও এখনও সূর্যের আলো ফোটেনি, কিন্তু এখন আমাদের রওনা দিতে হবে ভাইজ্যাগের উদ্দেশ্যে। তাই মোটামুটি রেডি হয়ে নিয়ে আর সময় নষ্ট না করে বেরোবো। কালকে রাত্রিবেলা মেদিনীপুর আসার উদ্দেশ্য ছিল যে এখান থেকে ভোর ভোর বেরোবো, মানে রাত্রি থাকতে থাকতেই বেরোবো 4টের সময়। কিন্তু এমন অবস্থা হলো যে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কালকে শরীরটায় অনেক ধকল গেছিলো, তো বেরোতে বেরোতে সেই 6টা হয়ে গেল। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা, সেটাই মেনটেন করলাম আমরা। সকালের মিষ্টি রোদে কোথায় স্নান করব ভেবেছিলাম দিনটা শুরু হবে শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে। সম্বিত ফিরল বৃষ্টির ছিট গাড়ির কাছে এসে পড়তেই। আজ তো আবহাওয়ার পূর্বাভাস বলেছে বৃষ্টি হবে সারাদিনই। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের নাম দেয়া হয়েছে একটা, জওয়াদ। সে নাম যাই হোক না কেন, জওয়াদ হোক কিংবা আমফান, প্রথম বৃষ্টি ভিজে মাটির সোদা গন্ধ, এই গন্ধের কোনো জুড়ি নেই, যে কোনো দামি সুগন্ধিকেও যেন হার মানিয়ে দেয়। এখানে কত? 90 টাকা 25 পয়সা তেলের দাম হতে। এই জায়গাটা কোথায় এটা? কলাবনি। হ্যাঁ, কলাবনি। বালাসোর কত দূর এখান থেকে? বেশি না, 70। পুরুষ হালকা বৃষ্টিও হচ্ছে চারপাশে, তবে পেট্রোল পাম্পে পেট্রোল ভরালাম। এখান থেকে বালাসোর মোটামুটি 75-70 কিলোমিটার, আর ওড়িশার বর্ডার এখান থেকে 25 কিলোমিটারের মতো। I knew where to go, now I see that there is so much I don't know. I lost count, I must sense off direction. I am fighting against my own emotion. Can't focus, I'm distracted, and I don't know what to do. Each time I try to get past it, in the end I think of you. Nothing's fine here without you. The sun won't shine till you come through, till you come back. I'm missing you. Can't help myself, I'm missing you. I can't stand this life alone. Don't make sense now that you're gone. Till you come back, I'm missing you. Can't help myself, I'm missing you. You just take up all the space in my mind. Yeah. এবার আমরা যতই উড়িষ্যার দিকে অ্যাপ্রোচ করছি, কিংবা বলা যেতে পারে যতই আমরা বালাসোরের দিকে অ্যাপ্রোচ করছি, ততই দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে। ওই যে জাওয়াদ না কি আসছে না, তো জাওয়াদের জন্য বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো দেখা যাক সামনে গিয়ে কি অপেক্ষা করে আছে আমাদের জন্যে। চোখ মেলে দেখো না কে এসেছে। পুরী এসে গেছে, তার সাথে
ছোলা বাটারাও এসে গেছে, এই সরি বাটারা তো নয়, এটা ছোলা। এখানে খাওয়ার পোজ দিচ্ছে বাবু, আর এদিকে ক্যামেরা নিয়ে ব্যস্ত আছে উঠছি। খেতে বস। আমি হাত ধুয়ে আসছি, ঠান্ডা করছে। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, কি খেলাম আমরা? উঠছি ছোলা লুচি, খুব ভালো লাগলো খেতে। উড়িষ্যায় এলে খাবারের স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়, বেশ ঝাল ঝাল থাকে, তো মুখটা বেশ চটপটা হয়ে গেছে, ভালোও লাগছে। তারপরে সুন্দর চা খেলাম। বৃষ্টি একটা সময়ের জন্যও থামেনি, কখনো মুষলধারে হয়েছে প্রচণ্ড জোরে, এবং সামনে দেখাও যাচ্ছিল না, তখন খুব জোরে ওয়াইপার চালাতে হয়েছে। এখন বৃষ্টিটা একটু কমেছে, হালকা হচ্ছে, সেই জন্যে ওয়াইপারের ফ্রিকোয়েন্সিটাও মানে ওয়াইপারটাও খুব আস্তে চালিয়েছি। তো আমরা এখন বালাসোর থেকে রওনা দিচ্ছি। রাস্তাটা অনবদ্য, মেঘলা আকাশ আর কি, সামনে ডাইভারশন আছে। আমরা এখন ভদ্রকের কাছাকাছি চলে এসেছি, মানে ভদ্রকই পৌঁছে গেছি, কিন্তু ভদ্রক পৌঁছানোর একটু আগে একটা খারাপ ঘটনা ঘটলো। খারাপ ঘটনা বলতে একটা গাড্ডা ছিল, যেহেতু জাওয়াদের জন্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো উড়িষ্যা জুড়ে, মানে যখন থেকে আমরা উড়িষ্যায় ঢুকেছি, ইনফ্যাক্ট মেদিনীপুর থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো সেই বৃষ্টিতে কি হয়েছে, সমস্ত জায়গায় জল জমে যাচ্ছে, বা জল জমে গেলে কতটা কোথায় রাস্তার মধ্যে কোথায় গাড্ডা আছে না আছে বোঝাও যাচ্ছে না। এবার এরকমই রাস্তায় যেতে যেতে একটা জায়গায় জল জমেছিল, তো আমি গাড়িটাকে মোটামুটি 15 স্পিডেই গাড়িটাকে পার করেছি, কিন্তু যেহেতু গাড্ডাটা অনেক গভীর ছিল, তাই আমার বাঁদিকের দুটো চাকা থেকে রিম কাভার যেটা হয়, রিম কাভার দুটো ছিটকে বেরিয়ে যায়। তো এটা দেখতে মানে আমার মিসেস দেখতে পায়, তো মিসেস আমাকে বলে যে দেখো দেখো রিম কাভারগুলো গড়িয়ে চলে যাচ্ছে। তো আমি ইমিডিয়েটলি গাড়ি থেকে নামলাম, নেমে দেখলাম যে চাকায় কোনো ক্ষতি হয়েছে কিনা। রিম কাভার গড়িয়ে যেতেই পারে, দেখুন সবসময় প্যানিক সিচুয়েশনে সবার আগে দেখবেন যে রিম কাভার গড়িয়ে যাক, আগে দেখবেন চাকার কোনো ক্ষতি হয়েছে কিনা। তো আমি যেখানে দেখলাম যে চাকার যে স্টিল রিম দুটো আছে, দুটো চাকারই মানে বাঁদিকের দুটো চাকা সামনের এবং পেছনের দুটো স্টিল রিমই বেঁকে গেছিলো, বেন্ড হয়ে গেছিলো, এবং তা থেকে একটু একটু করে হাওয়া লিক করছিল। রিমগুলো সোজা করতে হবে, না হলে হাওয়া লিক করতেই থাকবে। লাস্টে গিয়ে সেই রিমটা পেলাম খালের ধারে, মানে রাস্তার ধারে একটা খাল আছে, সেই খালের জলের মধ্যে রিম কভারটা ডুবেছিল। তো তারপর ওটাকে একটা কাঠি দিয়ে টেনে ওই রিম কভারটাকে আমরা তুললাম, মানে রেস্কিউ করলাম বলা যেতে পারে। তো এবং রেস্কিউ করার জন্য আরেকটা রিম কভারের প্রয়োজন ছিল, যে রিম কভারটা অন্য একটা গাড়ির, সেটাও পড়েছিল। মানে ওখানে এরকম টাইপের অ্যাক্সিডেন্ট হতেই থাকছে, মানে ভেরি ফ্রিকোয়েন্ট। তো সেই রিম কভারের ওপর বসেই ওই খালের ওখানটা নেমে আমার যে রিমটা আছে, রিম কভারটা আছে, সেই রিম কভারটাকে উদ্ধার করলাম বা রেস্কিউ করলাম, দিয়ে ওটাকে নিয়ে আবার চাকায় লাগালাম। কিন্তু যেহেতু স্টিল রিমটা বেঁকে গেছে, তাই চাকায় লাগানোটা একটু মুশকিল হয়ে যাচ্ছিলো, কারণ ঠিক করে অ্যালাইন হচ্ছিল না। রিম কভার দুটো লাগানোর পরে যখন গাড়িটা আবার স্টার্ট করলাম, তখন প্রবলেম হলো কি যে হাওয়াটা একটু একটু করে লিক হতে থাকছিল। যেহেতু স্টিল রিমটা বেঁকে গেছে, স্টিল রিম আর টায়ারের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল, তো সেই গ্যাপ দিয়ে হাওয়াটা বেরোতেই থাকছিল। তো তারপর আমি একটা পেট্রোল পাম্পে গেলাম, এইচপির পেট্রোল পাম্পে। সেই পেট্রোল পাম্পওয়ালা বললো যে সামান্য একটুখানি গিয়েই একটা টায়ারের দোকান আছে। আর আজকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে উড়িষ্যাতে, আর রোববারের বাজার, আশেপাশে টায়ারের দোকানগুলো দেখতে পাচ্ছি, কিন্তু টায়ারের দোকান সব বন্ধ ছিল। তো লাকিলি একটা টায়ারের দোকান খোলা ছিল, সেই দোকানটাতেই গিয়ে টায়ারটাকে রিপেয়ারিং করালাম, মানে স্টিল রিম যেটা আছে সেটাকে মেরে মেরে ওই বেন্ডটাকে ওরা ঠিক করলো, সোজা করলো, এবং তারপর টায়ার আর রিমের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা সেটা দেখার জন্য ওরা জল মেরে দেখলো যে কোনো এয়ার কিছু বেরোচ্ছে কিনা। একটা টায়ারে আবার দেখা গেল যে একটা লিকও আছে, মানে চোরা লিক, হালকা লিক আছে, সেটাকে ওরা রিপেয়ার করলো। যে ডান দিকে যে দুটো টায়ার, যে দুটো মানে এফেক্টেড নয় বা অ্যাফেক্টেড নয়, সেই টায়ার দুটোকেও কিন্তু আপনি চেক করে নিন। তো ও তখন ওই রিম কাভারটা খুলে টায়ার দুটো চেক করে নিল। রাস্তাটা সামনে ফাঁকা, কিন্তু প্রচুর স্পিডে তোলা যাচ্ছে না, কারণ এখানে 80-র মধ্যেই স্পিডটাকে রাখতে হয়। উড়িষ্যার অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো স্টেজ আছে, তো আমি এখানে 80 অলটুগেদার আমি 80 স্পিডই বজায় রাখছি গাড়িতে, তার উপরে উঠছি না।
তো যাই হোক, তো ও ডান দিকে দুটো টায়ারও চেক করলো, চেক করে দেখে নিয়ে বললো ওকে সিচুয়েশান। তো তারপরে ওকে থ্যাংক ইউ জানিয়ে এবং পয়সা কড়ি যা ছিল সব মিটিয়ে দিয়ে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এখন আমরা ভুবনেশ্বরের দিকে যাচ্ছি। ভুবনেশ্বর বেশি দূরও নয়, এখান থেকে 120 কিলোমিটার বললে না গো, 120 কিলোমিটারের মতো দূরত্ব হবে। তো আশা করছি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো ওখানে পৌঁছে তারপর ভাববো যে আরেকটু এগিয়ে বারকুলের দিকে অ্যাপ্রোচ করে ওখানে যদি লাঞ্চটা করে নেওয়া যায় বা ভুবনেশ্বরেই লাঞ্চটা করে নেওয়া যায়। সিটির মধ্যে ঢোকার ইচ্ছে নেই, কিন্তু যাই হোক এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, যার জন্য আমার আধ ঘন্টা 45 মিনিট সময় নষ্ট হলো ঠিকই, কিন্তু একটা এক্সপিরিয়েন্স হলো, একটা অ্যাডভেঞ্চার হলো বলা যেতে পারে। একটু ভয়ও করেছিল যে কি হবে, টায়ার সারানোর দোকান আছে কি না, জানি টায়ার ঠিক হয়ে যাবে, কিন্তু সবসময় একটা রাস্তায় বেরোলে আনসার্টেনটি থাকেই। তো সেই আনসার্টেনটিগুলোকে মাথায় রেখেই কিন্তু রাস্তায় বেরোতে হয়, এবং তার জন্যে প্যানিক সিচুয়েশানে পড়বেন না, কোনো রকম টেনশন করবেন না, সাবধানে আরামসে গাড়িটাকে চালাবেন। এখন ভুবনেশ্বর সিটির কাছাকাছি এসে গেছি, মানে সিটির মধ্যে ঢুকিনি, সিটিটা ভেতর দিকে, তো বাইরেই আছি রাস্তার ওপরে। তো লাঞ্চ করার দরকার হয়ে পড়েছে, তাই লাঞ্চটা এখন করে নেবো। গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখেছি, আর এখানে এসছি আহ্বান ফাস্ট ফুড হোটেল। তো সেখানে এখন লাঞ্চ ফাঞ্চ করে নেবো। একটু ভেজ থালি অর্ডার করেছি, প্লাস বিরিয়ানি অর্ডার করেছি। জানি না ভুবনেশ্বরের বিরিয়ানি কেমন খেতে হবে, কলকাতার মতো নাকি লখনউয়ের মতো। ভাত, ডাল, ফুলকপি আলু ভাজা, চানা, স্যালাড, পাঁপড়। খুব সিম্পল থালি। ওরচিও এটাই খাবে, আর বিরিয়ানিটা আমার জন্যে, তাই তো? এই বিরিয়ানি এসে গেছে, বিরিয়ানি খাচ্ছি। দুনিয়ার মোষ এক হয়েছে। আমরা ভুবনেশ্বর থেকে বেরিয়ে পড়েছি, পরে আমরা এবার ভাইজাগের দিকে যাচ্ছি। সুন্দর লাগছে পাহাড়টা পাশে। আমরা কোথায় চলে এলাম? উড়িষ্যা তো চলে এসেছি, কিন্তু আমরা এখন বরকুলে চলে এসেছি। আর বরকুল বাঁদিকেই পড়বে, কিন্তু আমরা বাঁদিকে ঢুকলাম না, কারণ আমাদের যাত্রা হচ্ছে, মানে গন্তব্য হচ্ছে ভাইজ্যাগ। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল। আর এই পেছন দিকে প্রকৃতিটা দেখুন, পেছন দিকে একটা ছোট্ট পাহাড় মতো আছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? অসাধারণ লাগছে। জানি না এটা কি পাহাড়, মনে হচ্ছে নীলগিরি রেঞ্জেরই কোনো পাহাড় হবে। আর এর ওপরে কোনো বাসস্থান আছে কিনা বা কোনো অ্যাকোমোডেশন আছে কিনা সেটাও জানি না, কিন্তু যদি থাকতো খুব ভালো হতো। মনে হয় যে দেখে মনে হচ্ছে যেন নেই, কারণ দূর থেকে দেখলেও খালি গাছই দেখা যাচ্ছে, কোনো রকম অন্য কালারের কিছু দেখা যাচ্ছে না, মানে কোনো কনস্ট্রাকশন কিছু হয়নি বলেই মনে হচ্ছে এই পাহাড়ে। শিবরাম চক্রবর্তীবাবু বলে গেছেন, ভালোর ভালো বলে এই দুনিয়ায় কিছুই তো নেই, মন্দের ভালোই সত্যিকারের ভালো, তাই নিয়েই খুশি থাকতে হয়। তাই সারাদিনের অবিরাম বৃষ্টি যখন একটু হলেও ধরে আসছিল, ঠিক তখনই পশ্চিম আকাশের কালো সাদা মেঘ ভেঙে মিঠে রোদ মনটাকে যেন ভরিয়ে দিল। মনে হচ্ছিল শেষ বিকেলে যেন সে তার কাছের মানুষগুলোকে যতটা সম্ভব উজাড় করে দিচ্ছে তার প্রভা, খুব তাড়াহুড়ো করে। আমাদের কিন্তু অত তাড়াহুড়ো নেই, ভাইজ্যাগ পৌঁছতে পৌঁছতে 10টা বেজে যাবেই।
হোটেলে বলে রেখেছি খাবারের কথা। ম্যানেজার বাবু বলেছেন রাত্রি 8:30 9টা নাগাদ রাস্তা থেকেই খাবার অর্ডার দিয়ে দেবেন। আর রুম তো আমরা রাস্তায় যেতে যেতেই বুক করে নিয়েছি। প্রায় সন্ধে হওয়ার একটু আগে সূর্য এখনো অস্ত যাবে যাবে করছে এবং শেষ মুহূর্তে যেহেতু সূর্যটা দেখা গেছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রকৃতিটা অসাধারণ, এখানে হাওয়া দিচ্ছে আর পেছন দিকে পাহাড়, ব্যাকগ্রাউন্ডটাও অসাধারণ। চা সহযোগে মজা হলো আর ভালোও লাগলো। আর উল্টো দিকটাও বেশ সুন্দর, জমি একদম সবুজ জমি, একদম ধুধু প্রান্তর, খুব সুন্দর লাগছে দেখতে। হালকা অন্ধকার থেকে গাঢ় অন্ধকার কখন যে নিঃশব্দে এলো তা আমাদের জানা নেই। নিঃশব্দে পাইনুটো কখন আমাদেরকে নিয়ে ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ নিয়ে এলো সেও আমাদের জানা নেই। অনেকক্ষণ গাড়ি চালালে মাথায় আবোল তাবোল চিন্তা আসতে থাকে জানেন। এই যেমন ধরুন না, আমরা 3 জন আমাদের পাইনুটকে নিয়ে চলেছি ভাইজ্যাগের পথে, ঠিক তেমনই গাড়ির চাকায় লেগে থাকা 2-1 টুকরো মাটিও চলেছে কিন্তু আমাদের সঙ্গে। তারাও নতুন জায়গা দেখবে, ঘুরে বেড়াবে আমাদের সাথে, আবার ইচ্ছে হলে রয়ে যাবে কোনো এক জায়গায়, তাদেরও বেশ মজা হবে। সাইট্রিয়া বিচ রিসর্ট বুক করা হয়েছে, তো ফোনে সমস্ত কথা বলা হয়ে গেছে, তো আর 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে। সারাদিনের বৃষ্টিতে রাস্তার চেহারাও হয়েছে অদ্ভুত। দুপাশে বিস্তীর্ণ মাঠ, একবারে মিশমিশে কালো, শুধু রাস্তার উপরটা যেন হেডলাইটের আলোয় আবছা হয়ে রয়েছে। বৃষ্টিধারা যেন হেডলাইটের গতিপথ বরাবর কোথায় চলে গিয়েছে, অনেকটা রেলের ইঞ্জিনের পেছনের ধোঁয়ার কুণ্ডলির মতো। তো এখন প্রায় 10টা বেজে গেছে। আজকে সারাদিন গাড়ি চালিয়েছি, সকাল 6টায় বেরিয়েছি, প্রায় 16 ঘন্টা গাড়ি চালানো হয়ে গেল এবং পুরো রাস্তাতেই প্রচণ্ড বৃষ্টি পেয়েছি। ওয়েস্ট বেঙ্গলে তো বৃষ্টি পেয়েছি, যে জাওয়াদ যে ঝড়টা, ঘূর্ণিঝড়টা, সেটার জন্য আমরা উড়িষ্যাতেও বৃষ্টি পেয়েছি। এছাড়া অন্ধ্রপ্রদেশেও যখন ঢুকছিলাম, অন্ধ্রপ্রদেশেও প্রচুর পরিমাণে বৃষ্টি পেয়েছি। সুতরাং সারাদিন বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে বেশ টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগছে না। আর একটু বাদেই রুমে চেক ইন করে নেবো, দিয়ে কিছু সামান্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা হবে, কথা হবে নতুন ভিডিও নিয়ে। চললাম, গুড নাইট। হ্যালো, কালকে দেখা হবে, কালকে কথা হবে, দেখা হবে।